আমাকে তো একদম কাপড় ছেড়ে দাও। এই যে আমি রেকর্ড করছি এটা কেউ জানবেও না। নুসরাতকে পুড়িয়ে মারার আগেই তাকে মানসিকভাবে হত্যা করা হয় দাবি পরিবারের। ব্যবস্থাপনা কমিটির সম্পৃক্ততার প্রমাণ মিলেছে দ্রুততম সময়ে চার্জশিট। সচেতনতার অভাবেই বারবার ঘটছে বড় দুর্ঘটনা। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় প্রধানমন্ত্রী বললেন, ক্ষয়ক্ষতি কমাতে বাড়াতে হবে প্রচারণা। তুরাগে নির্মাণাধীন সেতুর পিলার ভেঙে দিল বিআইডব্লিউটিএ। দুটি মিল গুড়িয়ে দেয়া হলেও আদালতের হস্তক্ষেপে ভাঙা যায়নি একই দাগে থাকা আরও দুটি স্থাপনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে ছাত্রলীগ নামধারীদের অপহরণের শিকার মেধাবী এমদাদুল। নিয়োগ কার্যক্রম স্থগিত করল আদালত। এবং বাস চাপায় পা হারানো রাসেলের কৃত্রিম পা সংযোজন, নতুনভাবে জীবন গড়ার স্বপ্ন। 2 সপ্তাহের অনুশীলনে ক্ষমতা ফিরবে হাঁটা চলার আশা সিআরপি চিকিৎসকদের। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার আগেই তাকে মানসিকভাবে মেরে ফেলা হয়েছিল। শুধু তাই নয়, গত 27 মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে যৌন নিপীড়নের বিচার চাইতে গিয়ে মানসিক নির্যাতনের শিকার হয় নুসরাতের পরিবার ও সহপাঠীরা। সংশ্লিষ্টরা বলছেন, সে সময়ের থানার ওসি মোয়াজ্জেম হোসেন শুধু নুসরাতই নয়, তার 2 বান্ধবীরও ভিডিও ধারণে বাধ্য করে। পরিবারের দাবি, পুলিশ দোষীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিলে নুসরাতের এমন বিদায় হতো না। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। গত 27 মার্চ সকালে নুসরাত ক্লাসে বসে সহপাঠীদের সাথে গল্প করছিল। এই সময় মাদ্রাসার পিয়ন নুরুল আমিন এসে অধ্যক্ষ ডাকছে বলে নুসরাতকে জানায়। নুসরাত তার 2 বান্ধবীকে নিয়ে অধ্যক্ষের কক্ষে যায়। অধ্যক্ষ সিরাজ বান্ধবীদের কক্ষের বাইরে বের করে দেয়। বন্ধ কক্ষে আটকানোর 10 মিনিট পর কাঁদতে কাঁদতে বের হয়ে বাড়ি চলে যায় নুসরাত। বিষয়টি তার মা জানার পর স্থানীয় কাউন্সিলর ইয়াসিন ও ছেলে রায়হানকে নিয়ে অধ্যক্ষের কক্ষে যান। এই সময় অধ্যক্ষ সিরাজ তাকে গালমন্দ করে নুসরাতের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন। বাদ অনুবাদের এক পর্যায়ে অধ্যক্ষ মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি রুহুল আমিনকে ফোন করলে তিনি পুলিশ নিয়ে আসেন। পরিবার ও সহপাঠীদের দাবি, অধ্যক্ষ রুহুল আমিন তাদেরকেও মানসিকভাবে নির্যাতন করেছে। আমরা তো জানি ওনার স্বভাব চরিত্র আগ থেকে অনেক আগ থেকেই খারাপ। আমরা ওর সাথে গেছিলাম, ও অফিসের ভিতরে গেছে, প্রায় 10 মিনিটের মতো ছিল। 10 মিনিট পরে ও মানে খুব কান্না করে বেরিয়ে গেছে। প্রিন্সিপালের রুমে আমাদেরকে সাক্ষী নেওয়ার জন্য যখন ডাকছে তখন আমরা গেছি। তখন রুহুল আমিন বলতেছে যে এটা তো নাটক আগেরটাই, ঠিক তো, এটি সবকিছু সাজানো। তখন রুহুল আমিন বলতেছে যে থানায় নিয়ে যাওয়ার কি দরকার, আমরা এখানে তো এটা বসে শেষ করতে পারি। মাদ্রাসার প্রিন্সিপাল SM সিরাজউদ্দৌলা যখন এভাবে আমার আম্মুর সাথে ছোট ভাইয়ের সাথে যেসব গালিগালাজগুলো করছিল, তখন মাদ্রাসার গভর্নিং বোর্ডের সহসভাপতি উপস্থিত ছিলেন। উনি থাকা অবস্থায় কিভাবে এই ধরনের বিহেভ করতে পারে? এদিকে নুসরাতের ছোট ভাইয়ের দাবি, ব্যবস্থাপনা কমিটি বিচারে দ্রুত পদক্ষেপ নিলে তার বোনের এমন মর্মান্তিক মৃত্যু হতো না। তাৎক্ষণিক যদি মাদ্রাসার গভর্নিং বোর্ডের সহসভাপতি রুহুল আমিন ভাই যদি প্রিন্সিপাল SM সিরাজউদ্দৌলাকে সাপোর্ট যদি না করতো, তাহলে আমার বোনকে আজকে নিষ্পাপ বোনকে আজকে এভাবে ফান দিতে হতো না। ওই দিন দুপুরে নুসরাত, তার মা ও 2 সহপাঠীকে থানা ডেকে নিয়ে যান সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন। কাপড় ছাড়ো, মুখে তো একদম কাপড় ছেড়ে দাও। এই সময় নুসরাত ও তার 2 সহপাঠী অস্বীকৃতি জানালেও নেকাব খুলে তাদের ভিডিওতে বক্তব্য ধারণে বাধ্য করেন ওসি। এই যে আমি রেকর্ড করছি এটা কেউ জানবেও না, এটা আমার কাছেই থাকবে। থানায় যাওয়ার পর নুসরাত ওখানে ভিডিও করতে কানাকাটি করে বলছে সবগুলো। আরেকজনের ভিডিও করছে, ওসি সাহেব ওকে মুখ খোলার জন্য বলছে। তখন ও মুখ খুলছে, মুখ খুলে সবটা বলছে। আমাকে ডাকার পরে যে বলতেছে যে আম্মু মুখ খোলো, আমি বলতেছি যে না আঙ্কেল, এটা এখানে মুখ খোলা যায়, আমি মুখ খুলবো না। ওই দিনের নুসরাতের মায়ের দায়ের করা মামলায় অধ্যক্ষ সিরাজকে গ্রেফতার করা হয়। আর 6 এপ্রিল নুসরাতের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। দীর্ঘ 5 দিন বাঁচার জন্য লড়াই করে ঢাকা মেডিকেল কলেজে মারা যায় প্রতিবাদের প্রতীক নুসরাত। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। এদিকে নুসরাত হত্যাকাণ্ডে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির কয়েকজনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত দল।
2 দিন মাঠ পর্যায়ে তদন্তের পর বৃহস্পতিবার বিকেলে পুলিশের তদন্ত কমিটির প্রধান ডিআইজি SM রুহুল আমিন সাংবাদিকদের আরও জানান, অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থাপনা কমিটি যথাযথ পদক্ষেপ না নেয়ায় নুসরাত হত্যার ঘটনা ঘটেছে। গ্রেপ্তার করেছে, তার ভিতর গভর্নিং বডির সদস্য আছে, কাউন্সিলর এবং গভর্নিং বডির সদস্য এরকম আছে। কাজেই যাদের ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে, যিনি জড়িত থাকুন, তিনি যেই হন, যে দলেরই হন, যত ক্ষমতাশালী হন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটা নিশ্চিত। মূল অপরাধীকে গ্রেপ্তার করেছে, ওনার ত্রুটি বিচ্যুতি কিছু ছিল বলেই প্রতীয়মান হচ্ছে। আমাদের অনুসন্ধান শেষে ওনার ত্রুটি বিচ্যুতি যা কিছু পাওয়া যাবে সবকিছুই আমাদের আওতায় আসবে। এদিকে পিবিআই মহাপরিচালক বনোজ কুমার মজুমদার জানিয়েছেন, নুসরাত হত্যাকাণ্ডে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনের সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে। জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই আইনের আওতায় আনা হবে। দ্রুত ও যৌক্তিক সময়ের মধ্যে মামলার চার্জশিট দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি। এদিকে নুসরাত হত্যা মামলার আসামি সহপাঠী শামীমকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। হত্যায় জড়িতদের শাস্তি দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ অব্যাহত আছে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত রাফি হত্যার পর থেকে বারবারই সামনে এসেছে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং মাদ্রাসার পরিচালনা পর্ষদের সহসভাপতি রুহুল আমিনের নাম। নুসরাতের শরীরে আগুন দেওয়ার ঘটনাকে আত্মহত্যা বলে প্রচার করতে স্থানীয় সাংবাদিকদের প্রলোভন দেখানো, নুসরাতের পক্ষে মানববন্ধন করতে চাইলে তাতে বাধা দেওয়া সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। পিবিআই সূত্র বলছে, এখন পর্যন্ত 164 ধারায় জবানবন্দি দেয়া একাধিক আসামির বক্তব্যে রুহুল আমিনের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে। পিবিআই প্রধান বলছেন, সব তথ্য বিশ্লেষণ করে তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এখন পর্যন্ত তার নাম যেটুকু পেয়েছি সেটুকে আমরা এখন পর্যন্ত আমরা অ্যানালাইসিস করতেছি। যদি তার সম্পৃক্ততা আমাদের কাছে সেরকম থাকে, আমরা অবশ্যই তাকে এই মামলায় আমরা চালান দিব। এই মামলায় যে 6 সন্দেহভাজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি দেওয়া হয়েছিল, তার মধ্যে 3 জন গ্রেফতার হয়েছে। এছাড়া ইফতেখার রানা, মহিউদ্দিন শাকিল সহ আরো একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি। তো আমরা যে পয়েন্টে টার্গেট করছি সেটি সফল হয়েছে এবং প্রথম দিকে তারা ধরার পর মুখ খোলে নেয়, ফলে আমরা টরির হয়ে গেছিলাম। পরে আমাদের সারা দেশ থেকে জিজ্ঞাসাবাদের টিম নিয়ে এসে যখন জিজ্ঞাসাবাদের ব্রেকডাউন করে, তখন আমরা বিষয়টি মোটামুটি এদিকে বুধবার পুরান ঢাকা থেকে গ্রেফতার শামীমকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে হাফেজ কাদের নামে আরও এক আসামি। এ নিয়ে 4 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল। এই প্রেক্ষাপটে দ্রুত চার্জশিট দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি। চার্জশিট দিলেই যে বিচার কার্য শুরু হবে সেটি না, আদালত যদি ডকেটটিতে সন্তুষ্ট হয় তাহলেই তারা ডকেটটি অ্যাকসেপ্ট করবেন, নাহলে আবার ফার্দার ইনভেস্টিগেশনের জন্য পাঠায় দিতে। চার্জশিটটি যাতে আবার ফার্দার ইনভেস্টিগেশনের জন্য না আসে, তাহলে আবার যেন দ্রুত করতে গিয়ে আবার যেন কালক্ষেপে না হয়। সুতরাং আমরা সর্বোচ্চ দ্রুত দেওয়ার চেষ্টা করব। আমরা দ্রুত সময়টাকে বলছি একটা যৌক্তিক সময়। অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ, বিচারের আওতায় নিয়ে আসা হোক ধর্ষক ও হত্যাকারীদের। হাতে হাত রেখে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে নুসরাত হত্যার বিচার দাবি করেন রাজধানীর নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন শিক্ষক ও অভিভাবকরাও। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দুর্যোগ দুর্ঘটনায় মানুষের সচেতনতা জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সচেতনতা না থাকার কারণেই বারবার অগ্নিকাণ্ডের মতো বড় বড় দুর্ঘটনা ঘটছে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় একথা বলেন শেখ হাসিনা। এ সময় দুর্যোগের ঝুঁকি প্রশমন করে ক্ষয়ক্ষতি কমানো এবং মোকাবেলায় নির্দেশনা প্রচারের তাগিদ দেন সরকার প্রধান। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়ের পাশাপাশি সভ্যতার বিকাশজনিত দুর্ঘটনা, দুর্বিপাক কতটা ভয়াবহ আর করুণ হতে পারে বনানী এবং চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে তা দেখেছে দেশের মানুষ। বারবার ঘটা এমন দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে মানুষের, প্রশ্নের মুখে জীবনের নিরাপত্তা। এমন বাস্তবতায় বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এতে অংশ নেন সংশ্লিষ্ট 41টি সংস্থা ও বিভাগের নীতি নির্ধারকরা।
তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া দরকার। সভার শুরুতেই দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় প্রধানমন্ত্রী দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, সচেতনতার ঘাটতি ছিল বলেই সম্প্রতি বড় বড় দুর্ঘটনায় প্রাণহানির শিকার হয়েছে মানুষ। পুরান ঢাকায় যে ঘটনাগুলি ঘটলো, একটা ছিল এর আগে নিমতলী, আবার কিছুদিন আগে সেখানে নানা ধরনের কেমিক্যাল রাখার কারণে দুর্ঘটনা ঘটলো। বহুতল ভবনে আগুন লাগলো। সেখানে যে জিনিসটা লক্ষণীয় ছিল যে সেখানে যারা কর্মরত ছিলেন তাদের মাঝে কোনো সচেতনতা ছিল না। সেখানে যে ফায়ার এক্সিট আছে সেটা সম্পর্কে তারা জানে না। দুর্ঘটনাগুলি যাতে না ঘটে তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া দরকার সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে, পরিকল্পনা করতে হবে। আসন্ন বর্ষা মৌসুমে যাতে বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে রাখা যায় সে ব্যাপারে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, দুর্যোগের ঝুঁকি প্রশমনে মানুষকে সচেতন করে তোলার পরিকল্পনা জরুরি। সামনে কিন্তু আরেকটা সময় আসছে, বন্যার সময়। ক্ষতির পরিমাণটা কত কম হতে পারে সেটাই আমাদের ভেবে দেখতে হবে, সেভাবে ব্যবস্থা নিতে হবে। খুব ছোট আকারে কিছু দিক নির্দেশনা, এই নির্দেশনাগুলি ব্যাপকভাবে প্রচার করা দরকার। বহুতল ভবন নির্মাণে সংশ্লিষ্টদের আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান সরকার প্রধান। তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনা দক্ষতার সাথে সামাল দিয়েছে সরকার। 16 কোটি মানুষের যেখানে বসবাস, আমি জানি না কোনো পশ্চিমা দেশে যদি এরকম জনসংখ্যা হয় তারা সেটা সামাল দিতে পারবে কিনা আমার সন্দেহ আছে, পারবে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের ব্রিটেনের একটি ব্যাংকের 3টি হিসাব জব্দ করার আদেশ দিয়েছেন বাংলাদেশের আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ KM ইমরুল কায়েস ব্রিটেনের স্ট্যান্ডার্ড ব্যাংকের 3টি অ্যাকাউন্ট জব্দের এ আদেশ দেন। দুদক বলছে, ব্রিটেনের স্ট্যান্ডার্ড ব্যাংক পরিচালিত হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্ট লিমিটেড শীর্ষক প্রতিষ্ঠানের হিসাব থেকে তারেক রহমান ও জোবাইদা রহমান 3টি ব্যাংক হিসাবে 59,341.93 ব্রিটিশ পাউন্ড হস্তান্তরের FIU-UK'র নির্দেশে আটক আছে। এ অর্থ তারা অন্যত্র হস্তান্তর বা রূপান্তর করার চেষ্টা করছেন। তাই এ অর্থের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া না গেলে তা বেহাত হওয়ার শঙ্কা রয়েছে। দেশের আদালতের এ আদেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্রিটেনের অ্যাটর্নি জেনারেলের অফিসে পাঠানো হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করার চলমান অভিযানের 30তম দিনে তুরাগের টঙ্গী অংশে একটি স্পিনিং ও একটি কম্পোজিট মিল উচ্ছেদ করেছে BIWTA। তবে উচ্চ আদালতের স্থগিত আদেশের কারণে ভাঙা যায়নি একই দাগে থাকা আরও 2টি স্থাপনা। এদিন অপসারণ করা হয় সড়ক ও জনপথ বিভাগের নির্মাণাধীন সেতুও। তবে বৈধ দাবি করে নদী তীরে নির্মিত চায়না মালিকানাধীন একটি কারখানা উচ্ছেদ করেনি BIWTA। প্রায় 2 একর তুরাগের জায়গা দখল করে টঙ্গীর মাসিমপুরে গড়া হয়েছে আনন্দ গ্রুপের মালিকানাধীন জেরিনা স্পিনিং ও জেরিনা কম্পোজিট মিল, যা বৃহস্পতিবার সকালে গুড়িয়ে দেয় BIWTA। উচ্ছেদ চলাকালে সরেজমিনে এসে আনন্দ গ্রুপের মালিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও BIWTA কর্মকর্তাদের সঙ্গে উচ্ছেদের বৈধতা নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। I said you resign or you make my people right in the river. আমি আমার বাড়ি করছি, আপনি যা করেছেন আপনি আমাকে কাগজ দেখান, আপনাকে নোটিশ দিতে হবে। জায়গাটা যেহেতু নদী, সে তো এখানে নদীর জায়গা যখন ভরাটকারী, তো ভরাট করার সময় তো আর নোটিশ নেয় নাই, আমাকে জানায় করে নাই, আমি কেন ভাঙার সময় নোটিশ দেব? আনন্দ গ্রুপের 2টি মিলের স্থাপনা উচ্ছেদ করলেও উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় একই দাগে গ্রুপের মালিকের বিলাসবহুল বাড়ি ও হামিম গ্রুপের বিশাল এলাকার স্থাপনা উচ্ছেদ করতে পারেনি BIWTA। আনন্দ শিপইয়ার্ড স্বত্বাধিকারী, ওনার থাকার জায়গায় একটি বেশ প্রাসাদের মতো বাড়ি আছে, সেটি আরেকটি শিল্প স্থাপনা যেটি হামিম গ্রুপের। আমাদের হিসাব মতে বা ঢাকা পোর্টের যে বর্ণনা মতে সেই দুটো স্থাপনায় নদীর অংশবিশেষ দখল করেছে। বিজ্ঞ আদালতে সেই পদক্ষেপগুলির কারণে আমরা তো নদীটাকে ওইভাবে দখলমুক্ত করতে পারছি না। এছাড়া এদিন তুরাগ নদীর তীর ঘেঁষা TAT নামের চায়না মালিকানাধীন একটি জিপার ফ্যাক্টরি উচ্ছেদ করেনি BIWTA। সংস্থাটির দাবি, গত বছরই তাদের অবৈধ অংশ উচ্ছেদ করা হয়েছিল। পরে বিকেলে অনুমোদন না নিয়ে কামারপাড়ায় তুরাগ নদের উপর সড়ক ও জনপথ বিভাগের নির্মাণাধীন আশুলিয়া টঙ্গী সংযোগ সেতুটি অপসারণ করে BIWTA। বিদ্যমান ব্রিজগুলো ভেঙে ফেলার জন্য সরকারের কাছে সুপারিশ
সুপারিশ করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সড়ক ও জনপথ থেকে একই হাইটে ব্রিজ বানানো হচ্ছে এবং দুই পাশ থেকে নদীর চ্যানেলটা পুরাটা ভরাট করে নিয়ে এসে আপনার বানানো হচ্ছে। নদ নদীর উপরে যে কোনো জায়গায় ব্রিজ না বানাতে হলে বিআইডব্লিউটি এর পূর্ব অনুমতি লাগে। উচ্ছেদের পাশাপাশি নিলামের মাধ্যমে এদিন প্রায় 1.25 কোটি টাকার জব্দ করা বালু ও পাথর বিক্রি করেছে সংস্থাটি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, গাজীপুর। প্রায় 1 বছর ক্র্যাচে ভর করা জীবনের ইতি টেনে আর দুঃসহ স্মৃতি পেছনে ফেলে অনেকটাই স্বাভাবিক জীবন ফিরে পেলেন গ্রিন লাইন বাসের চাকায় পা হারানো প্রাইভেট কার চালক রাসেল সরকার। বৃহস্পতিবার সকালে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে তার কৃত্রিম পা সংযোজন করা হয়। চিকিৎসকরা জানান 2 সপ্তাহের অনুশীলন শেষে আবারও আগের মতো হাঁটা চলায় সক্ষম হবেন রাসেল। রাশেদ বাপ্পির রিপোর্ট। ধীর পায়ে একটু একটু করে সামনে এগিয়ে চলা, পেছনে ফেলে শত সহস্র দুঃসহ স্মৃতি আর যন্ত্রণা। এ কোনো নিছক গল্প নয়, এ গল্প সংগ্রামের, প্রতিবাদের, হাজারো প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে ঘুরে দাঁড়ানোর। বৃহস্পতিবার সকালে সাভারের সিআরপিতে রাসেল সরকারের বাঁ পায়ে কৃত্রিম পা সংযোজন করা হয়। সিআরপি থেকে বিনামূল্যে পাওয়া এই পা রাসেলকে শুধু একটি অঙ্গই ফিরিয়ে দিল না, মুক্তি দিল দীর্ঘদিনের ক্র্যাচে ভর করা জীবন থেকে। লাঠিটা নিয়ে আমি কখনো বের হতে ইচ্ছা করতো না, আমার ভিতর থেকে কান্না চলে আসতো। মানে আমার কষ্টটা কাউকে প্রকাশ করতে পারতাম না। আমি এই গত 1 বছর আমি রুমের ভিতরেই ছিলাম। হোক কৃত্রিম, তবু নির্ভরতার কমতি নেই এতটুকু। নতুন পায়ে নতুন জীবনের স্বপ্ন আঁকছেন রাসেল। ছেলে আমার সব সময় চাইতো আমি বাবার কোলে উঠবো, কারণ এই ছোট বাচ্চারা তো চায় বাবার কোলে উঠুক, বাবা মার কোলে উঠে একটু ঘুরুক হাঁটুক, এটা চাই, কিন্তু আমি সেটা পারি না। এখন আশা করছি এই পা দিয়ে আমার ছেলের নিয়ে আমি চলাফেরা করতে পারবো ইনশাল্লাহ। সেদিনের দুঃসহ স্মৃতি আজও তাড়া করে রাসেলকে। নিজে চালক, তবু চালকদের আরো বেশি দায়িত্বশীল ও মানবিক হওয়ার পরামর্শ তার। সবাই যেন সৎভাবে গাড়ি চালায়, কোনো খারাপ মস্তিষ্ক নিয়ে ড্রাইভিং সিটে না বসে। রাসেলকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে উচ্ছ্বাসের কমতি নেই চিকিৎসকদেরও। একটা পেশেন্ট পা কেটে আসলো, আমরা পা লাগাই দিলাম, সে হাঁটা শুরু করলো। সো আমাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা রিয়েলি হাই। এই সেবাটা আমাদের দেশে অত্যন্ত কম। 1 হচ্ছে মানুষজন জানে না, 2 হচ্ছে প্রফেশনাল নাই, 3 হচ্ছে যে এরকম ধরনের ইন্টিগ্রেটেড কেন্দ্র নাই, যার ফলে মানুষজন সেবাটা থেকে এখনো বঞ্চিত রয়ে যাচ্ছে। গত বছরের 28 এপ্রিল গ্রিন লাইন পরিবহনের একটি বাসের চাপায় পা হারান রাসেল সরকার। পাবিহীন একটি বছরের দুঃসহ স্মৃতি পেছনে ফেলে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন রাসেল। চেষ্টা করছেন নতুন করে স্বপ্ন বুনতে। তবে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় যে সংখ্যক মানুষের অঙ্গহানি ঘটে, তাদের কজনেরই ভাগ্যে জোটে এমন সুযোগ। সাভারের সিআরপি থেকে রাশেদ বাপ্পি, সময় সংবাদ। দিনাজপুরে বাসের ধাক্কায় একই পরিবারের 3 জন সহ সারা দেশে আলাদা সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 8 জন। বৃহস্পতিবার সকালে দিনাজপুর সদর উপজেলার কাউগা থেকে 7 জন যাত্রী নিয়ে একটি ইজি বাইক শহরের দিকে যাচ্ছিল। পথে চুনিয়াপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ইজি বাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু আইভি, তার বাবা ও চাচার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে আহত 4 জনকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। পঞ্চগড়ের বোদা পৌর এলাকার বাইপাস মোড়ে ওভারটেকিং এর সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় বিআরটিসির যাত্রীবাহী বাস। এতে গুরুতর আহত হন বেসরকারি কাজী ফিরস মিলের ইঞ্জিনিয়ার আবু সাইদ। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী সহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো 2 জন নিহত হয়েছেন। মিয়ানমার সীমান্তে তমরু খালে পিলার ও স্লুইস গেট নির্মাণের কারণে শূন্য রেখার পাশাপাশি ঘুম পানিতে তলিয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বিজিবি ও বিজেপির মধ্যে পতাকা বৈঠকে স্থাপনা নির্মাণের পরও দুদেশের পানির গতিপথ স্বাভাবিক রাখার সিদ্ধান্ত হলেও স্লুইস গেট পরিচালনার দায়িত্ব নিয়ে বিজেপির কাছে লিখিত চেয়েছে বিজিবি। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট।
বাংলাদেশ মিয়ানমার সীমান্তের তমরু খাল দিয়ে দুই দেশের পানি প্রবাহিত হয়, কিন্তু হঠাৎ করে চোরাচালান ও সন্ত্রাসী অনুপ্রবেশের দোহাই দিয়ে এই খালের ওপর পিলার নির্মাণ শুরু করে মিয়ানমার, যা দুই দেশের পানি প্রবাহকে বাধাগ্রস্ত করবে। এ ব্যাপারে বারবার মিয়ানমারকে প্রতিবাদলিপি দেয়া হলেও কোনো সাড়া দেয়নি। 150 ফিট ভিতরে মিয়ানমারের ভিতর দিয়ে তারা একটু বান নির্মাণ করতেছে, কাটা দিচ্ছে। একটু পানি যদি একটা বড় লক্ষ্য হয়, এখানে অনেক পানি উঠবে। তম্বুর থেকে শুরু করে শেষ মাটি পর্যন্ত 100-এর উপর খাল আছে। কোনো খালতে এরকম নেট দাও না তুমি, যদি তোমার ওখানে সন্ত্রাসী ঢুকতে পারে অথবা কোনো একটা যদি তোমার যদি বই থাকে, তাহলে ওই খালগুলো কেন তুমি দাও নাই? আমরা এখান থেকে সারাইবার জন্য ওরা কি খাল ব্লক করেছে। যে স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, খালে পিলার ও স্লুইস গেট নির্মাণের ফলে শূন্যরেখার পাশাপাশি ঘুমধুম পুরো ইউনিয়নের ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে তলিয়ে যাবে। আগে পানি উঠলে মনে করেন 8-10 ঘন্টার মধ্যে চলে যেত, এখন পানি উঠলে হয়তো 8-10 দিন থাকি যাবে, পুরো এলাকায় প্লাবিত হয়ে যাবে। বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে ঘুমধুম 0 পয়েন্টে বাংলাদেশের অভ্যন্তরে পতাকা বৈঠকে বসে বিজিবি ও মিয়ানমারের বিজিপি। 2 ঘন্টার বৈঠক শেষে স্থাপনা নির্মাণের পরও দুই দেশের পানির গতিপথ স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে স্লুইস গেট পরিচালনার দায়িত্ব নিয়ে বিজিবির কাছে লিখিত চেয়েছে বিজিবি। তারা স্লুইস গেটের মতো করেছে যে যখন পানির ফ্লো বেড়ে যাবে তখন বেড়াটা তারা উপর দিকে তুলে দিতে পারবে, খুলে দিতে পারবে। কনস্ট্রাকশনটা কমপ্লিট হওয়ার পর তারা সম্পূর্ণ কনস্ট্রাকশনের এক্সপ্লেনেশনটা, ব্যাখ্যাটা এবং কারা এটা রেসপন্সিবল থাকবে এটা খোলার জন্য এবং কিভাবে তারা এটা অপারেট করবে সে ব্যাপারে তারা বিস্তারিত আমাদেরকে জানাবে। 2017 সালের 25 আগস্টের পর থেকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের তমরুর 0 পয়েন্টে অবস্থান করছে 4,500 রোহিঙ্গা, আর ঘুমধুমে বসবাস করছে স্থানীয় 10,000-এর অধিক মানুষ। সময় সংবাদ, কক্সবাজার। রোহিঙ্গা প্রত্যাবাসনের রাখাইনে কোনো পরিবেশ সৃষ্টি হয়নি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন বলেছেন, আগামী 3রা মে নাইপিদোতে এ বিষয়ে দুদেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের পরবর্তী সভা হবে। প্রধানমন্ত্রীর আসন্ন ব্রুনাই সফর নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, এ সফরে রোহিঙ্গা বিষয়ে ব্রুনাই সহ আসিয়ানের দেশগুলোর সমর্থন চাওয়া হবে। কিছুদিন আগে আশ্বাস দিয়েছেন যে তারা যাদের শনাক্ত করেছেন তাদের দেশের লোক সে তাদের নেওয়া শুরু করবে, কিন্তু আনফরচুনেটলি এখনো শুরু হয়নি এবং শুরু করার পরিবেশও সেই রকম তৈরি হয়নি। যেহেতু ব্রুনাই একটা আসিয়ান সদস্যভুক্ত দেশ, আমরা আসিয়ানের কাছে একটা প্রস্তাবও দিয়েছি যে ওখানে একটা সেফ জোন যে কোনো নামেই করো, তোমরা মনিটর করো। ব্রুনাই অত্যন্ত ধনী দেশ, আমরা আশা করছি প্রায় 60টি MOU আমরা সই করব। 6টা পুরোপুরি ঠিক হয়ে গেছে। ঈদের টিকিট বিক্রির বিড়ম্বনা কমাতে আগামী ঈদ থেকে 6টি স্থানে টিকিট বিক্রি করা হবে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার বিকেলে ঢাকার কমলাপুর রেল স্টেশনে সাংবাদিকদের একথা বলেন তিনি। মন্ত্রী জানান, ঈদের টিকিট কমলাপুর ছাড়াও গাজীপুরের জয়দেবপুর বিমানবন্দর রেল স্টেশন, ফুলবাড়িয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC ও মিরপুরের পুলিশ কনভেনশন সেন্টার সহ মোট 6টি স্থান থেকে বিক্রি করা হবে। এ সময় তিনি আরো বলেন, চলতি মাসের 28 তারিখ টিকিটিংয়ে চালু হচ্ছে নতুন অ্যাপস, যার মাধ্যমে ঈদের 50% টিকিট যাত্রীরা ঘরে বসেই সংগ্রহ করতে পারবেন। টিকিটটা আমরা এই কাউন্টার, আমাদের যে বিমানবন্দর যে স্টেশন আছে সেই কাউন্টার এবং আমাদের জয়দেবপুর যে কাউন্টার আছে রেলওয়ে, সেখান থেকে সংগ্রহ করা যাবে। ফুলবাড়ি স্টেশনে আমাদের যে এর আগে কাউন্টার ছিল, পুরোনো যখন স্টেশন ছিল, সেই কাউন্টার থেকেও আমরা এই টিকিটটা দেবো। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করছি, যদি ওনারা এগ্রি করে তাহলে আমরা TSC থেকেও আমরা এই টিকিটটা দেব। আর মিরপুরের আমাদের পুলিশের যে কনভেনশন সেন্টার আছে সেখান থেকে আমরা এই টিকিটটা দেওয়ার ব্যবস্থা করব। তাহলে 6 জায়গার থেকে আমরা আগামী ঈদের টিকিট আমরা যাত্রী সাধারণের কাছে যাতে সহজেই কোনো ধরনের ভিড় ভাট্টা কিংবা এই যে রাত্রি যাপন করে অপেক্ষা করে যে টিকিট সংগ্রহ করতে হয়, এইটাকে আমরা কিছুটা সহজ করতে চাই। আকাশপথে যাত্রীর সংখ্যা বাড়লেও সেভাবে এগোয়নি দেশের এভিয়েশন খাত। অতিরিক্ত অ্যারোনটিক্যাল চার্জ ও সারচার্জ, জ্বালানি তেলের উচ্চমূল্য এবং যন্ত্রাংশ আমদানিতে জটিলতা সহ নানা প্রতিকূলতায় দাঁড়াতে পারছে না দেশি বিমান সংস্থাগুলো। এতে আন্তর্জাতিক রুটের 75% ব্যবসা এখনও বিদেশি এয়ারলাইন্সের দখলে। সম্ভাবনাময় এ খাতের বিকাশে নীতি সহায়তা চান খাত সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি।
একসময় আকাশপথে অভ্যন্তরীণ রুটে যাত্রীদের একমাত্র ভরসা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 1997 সালে অ্যারো বেঙ্গলের হাত ধরে দেশে যাত্রা শুরু হয় বেসরকারি বিমান সংস্থার। এরপর গেল 2 দশকে একে একে 10টি এয়ারলাইন্স ব্যবসায় নামলেও টিকে আছে মাত্র 3টি। সংশ্লিষ্টরা বলছেন, অনভিজ্ঞতা ও সঠিক পরিকল্পনার অভাবই বহর গুটিয়ে নেওয়ার বড় কারণ। ঘাটতি ছিল সরকারি নীতি সহায়তারও। বর্তমানে বিমানবন্দর ব্যবহারে অতিরিক্ত চার্জ ও সারচার্জের সঙ্গে জ্বালানির উচ্চ মূল্য অপারেশনে থাকা এয়ারলাইন্সগুলোর জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো আর কিছু পলিসিস, এই দু জায়গাতেই আমরা এখনো অনেকখানি পিছিয়ে আছি। তা আমি যে দামে তেল কিনছি, ইফ দ্যাট ইজ 10% হায়ার দ্যান মাই কম্পিটিটার্স, তেলের খরচ আমাদের ফরেন ক্যারিয়ার থেকে বেশি হয়, আমার পক্ষে তো এফেক্টিভলি কম্পিট করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। যখন আমি ঢাকা চিটাগং চালাবো তখন আমার এটা আসে 1200 টাকা। সেই এয়ারক্রাফটটাই যখন আমি কলকাতা থেকে আবার যদি ঢাকা আসি তখন আমার এটা ল্যান্ডিং পার্কিং চার্জেস হয়ে যায় $5000 উপর। আমি তো আমার হোম বেসে আসছি, তো সেখানে আমার ল্যান্ডিং পার্কিং চার্জেস তো বিদেশি এয়ারক্রাফটের সঙ্গে ধরা উচিত না। এদিকে এতদিনেও বিমানবন্দর কর্তৃপক্ষ হ্যাঙ্গার সুবিধা দিতে না পারায় উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়ছে বেসরকারি এয়ারলাইন্সের। জটিলতা কাটেনি খুচরা যন্ত্রাংশ আমদানিতেও, যে কারণে ব্যাহত হচ্ছে বহর রুট সম্প্রসারণ। হ্যাঙ্গার ছাড়া তার মেনটেন্যান্সটা কিভাবে হবে, হ্যাঙ্গার ছাড়া তার এয়ারক্রাফট রাখবে কোথায়, এগুলো যত্রতত্রভাবে যদি হয় তাহলে তো এটা খুবই রিস্কি হয়ে যাবে। তো এটা তার গ্রোথের জন্য অনেক বেশি প্রয়োজন এবং মেনটেন্যান্স যে খরচটা এটা অত্যন্তভাবে দ্রুত বেড়ে যাচ্ছে, ট্রিপল হয়ে যাচ্ছে। উপযুক্ত সেবা পেতে দেশীয় এয়ারলাইন্সগুলোকে সিভিল এভিয়েশনের বকেয়া পাওনা পরিশোধের আহ্বান বিমান সচিবের। এখানে অ্যারোনটিক্যাল চার্জ যেটা আছে সেটা দেশি বিদেশি সবার জন্যই সমান, কাউকে তো পৃথকভাবে কোনো ফেভার করার সুযোগ নেই। আর প্রত্যেকটা দেশি এয়ারলাইন্সের কাছে আমরা প্রচুর অর্থ সিভিল এভিয়েশন পাবে, তারাও বিভিন্নভাবে এই টাকাটা দিতে কালক্ষেপণ করছে। প্রতিযোগিতায় টিকে থাকতে জ্বালানি ও বিমানবন্দরের বিভিন্ন চার্জের ক্ষেত্রে দেশীয় এয়ারলাইন্সগুলোর জন্য পৃথক নীতিমালা চান খাত সংশ্লিষ্টরা। হাজিরের শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন উচ্চ আদালত। শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষা দিতে গিয়ে ছাত্রলীগ নামধারীদের হাতে অপহরণের শিকারের জেরে এ নির্দেশ দেন আদালত। অপহরণের শিকার প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত ছাত্র এমদাদুল হক জানান, চাঁদা না দেয়ায় মৌখিক পরীক্ষা ঠেকাতে কয়েকজন দুষ্কৃতিকারী তাকে অপহরণ করে। তার অভিযোগ, আবারও মৌখিক পরীক্ষার আবেদন করলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনো নীরব। গত 27 মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক নিয়োগে মৌখিক পরীক্ষা দিতে যায় একই বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী প্রধানমন্ত্রীর স্বর্ণপদকপ্রাপ্ত এমদাদুল হক। তার অভিযোগ, চাঁদা না দেয়ায় পরীক্ষার কেন্দ্রে ঢোকার আগেই অপহরণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। পরে মারধর করে শিবির কর্মী আখ্যা দিয়ে থানায় সোপর্দ করে তারা। এতে ওই দিন পরীক্ষা দিতে পারেননি তিনি। ছোট ভাইদের কিছু আর্থিক দাবি দেওয়া আছে, আমি বললাম কেমন দাবি দেওয়া, তো আমি ইন্টারভিউ বোর্ডটা শেষ করে আসি, ঠিক আছে তোমাদের নাস্তা করাই দেবো। ঢাকায় নিয়ে গেছে ওই আর্টস ফ্যাকাল্টির পাশে যে ল্যাকের পাশে যে রাস্তাটা, ওই জায়গা। ওরা হচ্ছে যে আমার ডিপার্টমেন্টের 6 জন আর বাহিরের হচ্ছে 1 জন। কোনো সংগঠনের সাথে এরা আসলে ছাত্রলীগ নামধারী, মূলত আমি মনে করি এরা ছাত্রলীগের ভিতরে অনুপ্রবেশকারী এবং দুষ্কৃতিকারী, চাঁদাবাজ। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর পরও কোনো পদক্ষেপ না নিয়ে নিয়োগ চূড়ান্ত করার তোড়জোড় করায় উচ্চ আদালতের দ্বারস্থ হন এমদাদুল। শুনানি শেষে বৃহস্পতিবার ওই বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত করেন আদালত। তাকে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগ চেয়েছিলেন, সেই বিষয়ে তারা সিদ্ধান্ত প্রদান করবেন পরবর্তী 2 সপ্তাহ, এই আদেশ প্রাপ্তির পরবর্তী 2 সপ্তাহের মধ্যে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো দেখা যাচ্ছে স্কলারদেরকে ধারণ না করে তাদেরকে বরঞ্চ বিশ্ববিদ্যালয়ে কিভাবে না নেওয়া যায় সেই চেষ্টা করছেন, যেটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী এবং এই সরকারের যে প্রকল্প সেটার সাথে আসলে সাংঘর্ষিক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি জানান, এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট পেলেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত আমি কিছুই বলতে পারবো না, এবং তারা পূর্ণাঙ্গ তদন্ত করে যে সুপারিশ তারা করবে সেই সুপারিশটা আমরা বাস্তবায়ন করব। অপহরণ এবং মৌখিক পরীক্ষায় বাধা দেওয়ার বিষয়টি তদন্তে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একটি কমিটি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই কাজ করছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রমজান সামনে রেখে রাজধানীর বেশ কয়েকটি ফলের দোকানে অভিযান চালিয়ে ফরমালিনের কোনো অস্তিত্ব পায়নি বিএসটিআই, মেলেনি ক্ষতিকারক উপাদান। নিয়মিত অভিযানের কারণেই এটি সম্ভব হয়েছে বলে জানিয়েছে বিএসটিআই। উদ্যোগকে স্বাগত জানিয়ে এ ধরনের অভিযানকে অব্যাহত রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
রমজানের বাকি আর মাত্র কয়েকদিন, আর এই রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা যাতে ফরমালিন যুক্ত ফল বাজারে বিক্রি করতে না পারে সেজন্য বৃহস্পতিবার সকাল থেকে অভিযানে নামে বিএসটিআই। অভিযানের শুরুতে বিএসটিআই এর সদস্যরা বিভিন্ন দোকান থেকে নানা ধরনের ফল সংগ্রহ করে। এরপর বিএসটিআই এর ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে ফলগুলো পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে দোকান মালিকের উপস্থিতিতে জানিয়ে দেওয়া হয় ফলাফল। বিএসটিআই এর এই অভিযানকে স্বাগত জানিয়ে ব্যবসায়ীরা বলেন, শুধু রমজান মাস নয়, প্রয়োজনে বছর জুড়ে এই অভিযান চালানো উচিত। আমাদের সব ফ্রুটসগুলো সবগুলো টেস্ট করা এবং পজিটিভ সবগুলোই ভালো আছে এবং আমাদের কাছে রিপোর্টও আছে যে সব ফ্রুটসগুলো খাওয়া উপযুক্ত। 100% আমরা এটা সমর্থন করি, ভালোভাবে দেখতেছি। এটা কন্টিনিউ চলে আমাদের জন্য ভালো এবং সাপ্লায়ার থেকে যে প্রোডাক্টটা নিচ্ছে তারও সতর্ক হয়ে যাবে। বিএসটিআই জানায়, রাস্তার পাশের দোকান থেকে বড় শপিং মল কোনো জায়গার ফলেই মেলেনি ফরমালিনের অস্তিত্ব। অব্যাহত অভিযানের কারণে এটা সম্ভব হয়েছে বলেও জানান তারা। ইফতারির সাথে যে সকল খাদ্যপণ্য সম্পৃক্ত আছে আমরা সেগুলা নিয়মিতই পরীক্ষা করব। সেই অভিযানের অংশ হিসেবে আজকে প্রথম আমরা মাঠে নামলাম। বিভিন্ন ধরনের ফল আমরা পরীক্ষা করেছি, সেই পরীক্ষায় আমরা কোনো ফরমালিনের উপস্থিতি পাইনি। লাচ্ছা সেমাই, মুড়ি, খেজুর এগুলো আমরা বিএসটিআই ল্যাবরেটরিতে নিয়ে যাচ্ছি পরীক্ষা করার জন্য। যদি পরীক্ষা করে আমরা কোনো দূষিত বা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু পাই তাহলে আমরা এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই অভিযান চলবে পুরো রমজান মাস জুড়ে। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর সুনামগঞ্জের রাস্তায় ইজি বাইক নিয়ে ছুটে চলেছেন এক নারী। জীবন যুদ্ধে লড়াই করে টিকে থাকা এই নারীর নাম যাত্রী রানী বর্মন। সারাটা জীবন ঘাত প্রতিঘাতের মধ্যে পেরিয়ে দৃঢ় মনোবলের কারণে আজ তিনি স্বামী, সন্তান আর গাড়ি চালিয়ে অনেকটাই সুখী। স্বপ্ন দেখেন আরও এগিয়ে যাবার। হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে নৌশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় এই নারীর কথা জানাচ্ছেন ইকরামুল কবির। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার খলাহাটি গ্রামের শোভারানী বর্মন ও দেবেন্দ্র বর্মনের 3 মেয়ে যাত্রী, সুচিত্রা ও বিচিত্রা। ওদের বাবা হঠাৎ মারা যাওয়ার পর বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়ে তাদের সংসার। আমরা ছোটবেলা থেকে আমরা 3 বোন কাজ করছি মানুষের বাসাত। মা কাজ করছে, 4 জন 4খানে থাকছি। আমরা কোনো সময় একসাথে হইতে পারছি না। হঠাৎ করে আমি টেলারের কাজ শিখলাম। টেলারের কাজ শিখিয়া এবার মার এক কান আনলাম, 3 বোন এক জায়গায় আনলাম। এক সময় সুখের আশায় যাত্রী বিয়ে করেন রিক্সা চালক হৃদয়কে, কিন্তু কাজের প্রতি স্বামীর অনীহার কারণে অভাব অনটন যায়নি যাত্রীর সংসারে। শেষে নিজেই বসেন কিস্তিতে কেনা ইজি বাইকের চালকের। অটো একটা ভাড়া কিস্তিতে লইলাম, কিস্তিতে লইয়া এরপরে আমার স্বামীরে দিলাম। সে একদিন চালাইলে একদিন চালায় না, কাজিয়া ঝগড়া অনেক বেশি হয়, তখন খুব খারাপ লাগে। তখন আমি চিন্তা করলাম আমি বোধহয় অটো চালানি শিখলে আমার নিজের কিস্তি নিজেই চালাইতে পারবো। তাদের লক্ষ্য 2 মেয়ে ও 1 ছেলের সুন্দর ভবিষ্যৎ। স্বামী স্ত্রী মিলে চলতে পারি আর সংসারে যদি 2-1টা যদি সঞ্চয় থাকে তে ফুলাফুরিটারও মানুষ করণ যাইব। আর যাত্রীর পথ চলার নিরাপত্তার দাবি জানিয়েছেন নারী নেত্রীরা। আমরা চাই যে এইরকম নারীরা আরো আগাইয়া যাক, এটাই আমরা প্রত্যাশা করি যে তার নিরাপত্তাটা যেন শহরে ঠিক থাকে আর কি। অন্যদিকে জেলা প্রশাসক যাত্রীকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিলেন। আমরা সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করে তাদের সেই ধরনের জনবান্ধব কর্মসূচির মাধ্যমে তাদেরকে সেদিকে আমরা নেওয়ার ক্ষেত্রে প্রচেষ্টা গ্রহণ করব। যাত্রীকে প্রতি সপ্তাহে 2500 টাকা ইজি বাইকের কিস্তি পরিশোধ করতে হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কাপড় ছাড়ো, মুখেরটা একদম কাপড় ছেড়ে দাও। এই যে আমি রেকর্ড করছি এটা কেউ জানবেও না। নুসরাতকে পুড়িয়ে মারার আগেই তাকে মানসিকভাবে হত্যা করা হয় দাবি পরিবারের। ব্যবস্থাপনা কমিটির সম্পৃক্ততার প্রমাণ মিলেছে দ্রুততম সময়ে চার্জশিট। সচেতনতার অভাবেই বারবার ঘটছে বড় দুর্ঘটনা। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় প্রধানমন্ত্রী বললেন, ক্ষয়ক্ষতি কমাতে বাড়াতে হবে প্রচারণা। তুরাগে নির্মাণাধীন সেতুর পিলার ভেঙে দিল বিআইডব্লিউটিএ। 2টি মিল গুড়িয়ে দেয়া হলেও আদালতের হস্তক্ষেপে ভাঙা যায়নি একই দাগে থাকা আরো 2টি স্থাপনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে ছাত্রলীগ নামধারীদের অপহরণের শিকার মেধাবী এমদাদুল। নিয়োগ কার্যক্রম স্থগিত করল আদালত। এবং বাস চাপায় পা হারানো রাসেলের কৃত্রিম পা সংযোজন, নতুনভাবে জীবন গড়ার স্বপ্ন।
2 সপ্তাহের অনুশীলনে ক্ষমতা ফিরবে হাঁটা চলার আশা সিআরপি চিকিৎসকদের। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।